ওকে, আমরা তো ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেমও দিবেন আপনার একটা, ঠিক আছে। এরপর নেক্সট, নেক্সট আসার পর আপনাদের বার্থ একবারও, এটা যদি আপনার এমন অ্যাকাউন্ট হয় যে আপনি মেলটা কি করবেন, আপনি পার্মানেন্ট ইউজ করবেন সবসময়, তখন আপনি সব কিছু রিয়েল দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। আর এমন হয় যে না আপনি, না সেইটা, তাতে সমস্যা নাই। আর আপনি যদি এমন হয় যে না আপনি মার্কেটিং বা অন্য কোনো পারপাসে আপনি ইউজ করতেছেন, যে আপনি নর্মাল কাজে ইউজ করবেন, হ্যাঁ, যেমন আমাদের এখানে যে মেলগুলো ইউজ করি ম্যাক্সিমাম কিন্তু ওইভাবে অনেকগুলো নাম্বারও দেওয়া নেই আর ভুলভাল দেওয়া সব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু লাগে না, কিন্তু আপনার যদি এমন থাকে যে বছর পর বছর ইউজ করবেন, ওটার সাথে আপনার অনেক কিছু কানেক্ট করা থাকবে, ঠিক আছে। যেমন শুধু ফেসবুক না, এছাড়া বিভিন্ন হয়তো আপনি ভালো ভালো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলা আছে, হ্যাঁ, ভালো ভালো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলা আছে, ওই মেলটা আপনার খুব ইম্পর্ট্যান্ট। তখন আপনি সব কিছু রিয়েলটা দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে, তাতে যেটা যেরকম হোক। তখন হয় কি কাগজপত্র ওদেরকে সাবমিট করলে ওরা আবার রিকভারি করে দিতে পারবে, বুঝতে পারছি। তো এই দেখেন, ও কিন্তু এখন আমাকে একটা মেইল অ্যাড্রেস দুইটা সাজেস্ট করছে অলরেডি, ঠিক আছে। কিন্তু আমাদের এগুলো যদি এমন হয় যে না মনে রাখতে অসুবিধা হবে, হ্যাঁ, আর নর্মাল যদি আমরা এমনিতে খুলি, হ্যাঁ, এটা অপশনাল। আর যদি নিজে একটা খুলতে চাই তাহলে এইখান থেকে। এখন দেখেন এই যে জিমেল আইডি বলছিলাম কি ইউনিক, ইউনিকের ক্ষেত্রে আপনাদের চিন্তাটা হইতে হবে ইউনিক। কারণ মনে করেন আপনার পুরো নাম কি নেহাল, আশরাফুল আলম নেহাল। আশরাফুল আলম নেহাল নাম যদি আমরা 10 বছর আগে দিতাম, 2010 সালে দিতাম, তাহলে দেখতেন ইজিলি নিয়ে নিয়েছে। কিন্তু এখন হয়েছে কি, এখন, হ্যাঁ, এখন ইউনিক করার জন্য নাম্বার দেওয়া লাগে, কারণ হলো মানুষ ওই আশরাফুল আলম নেহাল নামে অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এই জন্য আপনারা কি করতে হয়েছে, নতুন ইউনিক নাম ট্রাই করতে হইতেছে, বুঝতে পারছি। তো আমরা এই জন্য একটু মনে করেন যে কি কি ইউজ করতে পারি, এখানে আমরা লেটার ইউজ করতে পারি। প্রথমত লেটার, ঠিক আছে। লেটারগুলো কোনগুলো, এ থেকে জেড পর্যন্ত, এগুলো লেটার। নাম্বার কোনগুলো, 0 থেকে 9 পর্যন্ত। আর পিরিয়ড কোনটা, ডট সাইন। ওকে, তাহলে নেহাল, না নাম্বার এত না দিয়েও পারবেন, বিএসএল দিয়ে দেখে তো একটু। নিহাল না, NI। আমরা শর্টের মধ্যে বেশি ইউনিক বানানোর ট্রাই করব। এটা অলরেডি হয়ে গেছে তাই তো, 25, এই যে নেহাল BSL 25, মনে থাকবে কিন্তু শর্টকাটে, তাই না। এরপরে দেখেন পাসওয়ার্ড, পাসওয়ার্ড অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের মধ্যে কি কি থাকতে পারবে, লেটার থাকতে পারবে, সিম্বল থাকতে পারবে। লেটার কোনগুলো, হ্যাঁ, আর সিম্বল, নাম্বার, হ্যাঁ নাম্বার, আর সিম্বল হচ্ছে @, অর্থাৎ এই যে এখানে এক্সক্লামেটরি সাইন আছে, ঠিক আছে, @ আছে, হ্যাশট্যাগ আছে, ডলার, পার্সেন্টেজ, ওকে, অ্যান্ড, স্টার, এগুলো কি সিম্বল। এবং সিম্বলের ক্ষেত্রে মনে রাখবেন যে ফোন দিয়ে যদি খোলেন কখনো ইমোজি টিমোজি এইসব দিবেন না, তাইলে মনে করেন কম্পিউটার এসে কি এই ইমোজি আর পাবেন না, ঠিক আছে। এই জন্য এমন কিছু দেবেন যেগুলো সব জায়গায় পাওয়া যায়। হ্যাশট্যাগ আপনি সব জায়গায় পাবেন, সব জায়গায় পাবেন, ডলার সাইন পাবেন, ঠিক আছে, পার্সেন্টেজ পাবেন, এন্ড পাবেন, এসেন্টা পাবেন, স্টার সাইন পাবেন, ব্র্যাকেট, হ্যাঁ। চন্দ্রবিন্দু দেওয়া যাবে এখন, হ্যাঁ, বাংলা পাসওয়ার্ড দেন, আবার এখান থেকে ইউনিকোড সিলেক্ট করে তারপর দিতে হবে। সাপোজ একটা কম্পিউটার আপনি বসলেন, হ্যাঁ সেটা ঠিক, বাংলাটা স্ট্রং পাসওয়ার্ড, হ্যাঁ। তবে এক্ষেত্রে ঝামেলা হইতে পারে আপনার যদি কোনোটা যদি আপনার সাপোজ বিজয় বাউন্ন এটার ইনস্টল করা নাই, কোনো একটা কম্পিউটার আপনি বসলেন বিজয় বাউন্ন ইনস্টল করা নাই, তখন আপনি বাংলা কিভাবে লিখবেন, ঠিক আছে। এক্ষেত্রে একটা ঝামেলা হয়। ইংলিশের মধ্যে একটু ইউনিক বানানোর ট্রাই করুন, যেহেতু ইংলিশ এমনিতেই ইউনিক, ঠিক আছে, এটা সব জায়গাতেই পাবেন, ফোনে গিয়েও পাবেন, বুঝছেন। আচ্ছা, তাহলে পাসওয়ার্ড এভাবে একটু ইউনিক পাসওয়ার্ড দিবেন। সেটা হতে পারে কি, বলেন, NEHAL নেহাল, হ্যাশট্যাগ 2 স্টার। আমি জাস্ট নর্মালের ভিতরে দিলাম, আপনি আর একটু কঠিন দিতে পারেন। আর 8টা থেকে 10টার মতো ট্রাই করবেন, যে 10টা বর্ণ যেন হয়। না, এইখানে আপনি 8টার নিচে দিতে পারবেন না, 5টা নিবে না, দেখবেন এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা আছে তাই না। আমি শুধু নিহাল দিলাম, দিলাম তো, কি বলছে, 8 ক্যারেক্টার অর মোর, ঠিক আছে। আবার ফেসবুকে 6টা নেবে, ঠিক আছে, যে কোম্পানি যেমন করে। এর মধ্যে 5 6 7
8। এখন দেখেন চুজ, এখন আরো স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে। ওকে, আমি আর একটা ডলার দিলাম, 0 দিলাম। আপনি এমন একটা পাসওয়ার্ড তৈরি করবেন যেটা আপনি কি করতে পারেন, মনে থাকে আপনার, ঠিক আছে। এই যে এই যে ফোন নাম্বার আসে, এইখানে সমস্যা। ফোন নাম্বার হচ্ছে খোলা যায়, সেরকম যদি সুযোগ আপনাকে দেয় তাহলে খোলা যাবে। এখন এই কম্পিউটার, এইটা হচ্ছে এই কম্পিউটার দিয়ে অলরেডি অনেকগুলো খোলা হয়েছে, এই জন্য এটা দিতেছে না, ঠিক আছে। প্রথম প্রথম এটা আমার ফোনও এখনো ফোন নাম্বার ছাড়া হয়, আমি 2 দিন আগে খুলছি সেটাও ফোন নাম্বার ছাড়া, ঠিক আছে। বাট এইটা যখন বারবার খুলতে থাকবো কন্টিনিউয়াস, তখন এইটা ঝামেলা করবে। এখন নেক্সট দিবে না, আপনাকে ফোন নাম্বার যদি চাইয়েই বসে তাহলে দিতে হবে। আর যদি ফোন নাম্বার ছাড়া যদি হয় তাহলে ফোন নাম্বার চাবেই নাও, ঠিক আছে। এটা মনে করেন আপনি এইখানে সবগুলো কম্পিউটার তো একই আইপিতে চলে, এক আইপি অ্যাড্রেসে চলে না, ওয়াইফাই একটা। তো এখানে আপাতত কোনো কম্পিউটার হবে বলে মনে হয় না, ঠিক আছে। তারপর 2টা কম্পিউটার যদি হয় সেটা হইতে পারে, অনেক সময় হয়ে যায়, বুঝছেন। আবার একটা নাম্বার দিয়ে সর্বোচ্চ ওরা 15-20টার মতো অ্যাকাউন্ট খুলতে দেয় মেল, সেটা প্রতিদিন এভাবে দেয় না, ঠিক আছে। আপনি 2 মাস 1 মাস পর পর খুলেন, সেটা আপনাকে দিবে, বুঝতে পারছি। এরপরে আপনি এই নাম্বারটা দেওয়ার পর আপনার ফোনে ওটিপি যাবে, ঠিক আছে। ওটিপি এখানে বসাই দিলে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। ওটিপি বসাই দেবেন, তারপরে ও এখানে আপনাকে শুধু প্রাইভেসি পলিসি দেবে, লাস্টে বলবে আই এগ্রি অপশন থাকবে, আই এগ্রি দিলেই অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল, বুঝতে পারছি। তাহলে এভাবে হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট আপনি যখন তৈরি করবেন 2টা জিনিস আপনার মনে থাকতে হবে, একটা হচ্ছে পাসওয়ার্ড, এটা আপনার কাছে থাকতে হবে। আর এই যে অ্যাড্রেসটা যেটা আপনি দিয়েছেন @gmail.com সহ, এই অ্যাড্রেসটা আপনার কেউ যদি পাঠায়ও, আপনার কি এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে, ঠিক আছে। আপনাকে যখন ফোন করে তখন আপনার নাম্বারে ফোন করে না, আবার যখন আপনি কাউকে ফোন করেন তখনও তার নাম্বার ফোন করেন, মানে কি 2টা নাম্বার এখানে কানেক্ট হইতেছে, 2টা নাম্বার আসলে 2টা ব্যক্তিকে কানেক্ট করতেছে। এখানেও এই অ্যাড্রেসটা আর আপনাকে যে পাঠাবে বা আপনি যার কাছে পাঠাবেন, এই 2টা অ্যাড্রেস মূলত কানেক্ট হইতেছে। এই জন্য অ্যাড্রেস 2টা মনে রাখবেন, সেটা যদি আপনি লগ ইন করতে চান তখন অ্যাড্রেস কী করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন আপনারা কম্পিউটারগুলো অন করেন, আমি এখান থেকে আপনি ইমেলে ক্লিক করে ঢুকতে পারেন, ওকে। আর যখন আপনি ইনকগনিটো দিয়ে ঢুকবেন তখন জিমেল লিখে যা সার্চ করবেন, ঠিক আছে, gmail.com লিখে সার্চ দেবেন, এখানে সাইন ইন অপশনগুলো পাবেন, ইমেলটা দিবেন আর ফোন নাম্বারটা দিয়ে ঢুকে যাবেন, ঠিক আছে। হ্যাঁ, বুঝি নেই। হ্যাঁ, এখান থেকেই তো ক্রিয়েট করছি আমরা, তো এইমাত্র এখান থেকেই করছি। ও আচ্ছা, gmail.com লিখে ডিরেক্ট সার্চ দেবো, তাই? হ্যাঁ, সেটাও করা যায়, আপনি এই পর্যন্ত আসতে পারলেই হবে। আপনি কোনো রকম জিমেল কথাটা যদি লিখতে পারেন, লিখে সার্চ দিতে পারেন, তাতেই আপনি যে কোনোভাবে ঢুকতে পারবেন, ঠিক আছে। জিমেল লিখে সার্চ দিতে পারলেই এরপরে আপনার তো একটা লিস্ট আসবে জিমেলের, সেখানে আপনি ওই ওয়েবসাইটে ঢুকলে কি ওখানে পাবেন, কোনো না কোনো ভাবে পাবেন, হয় এই পেশে পাবেন না এই পেশে পাবেন, এক জায়গায় পাবেন। আচ্ছা, এরপরে দেখেন আমরা এভাবে তো মেইলে ঢুকতে পারবো, তাই না? জাস্ট এখানে জিমেলে ক্লিক করব, মেইলে ঢুকবো, তাই না? ওকে, মেইলে আসার পরে আমাদের এই যে অপশনটা দেখতে পাইতেছেন, আমরা যে ইন্টারফেসটা, এখানে হচ্ছে আমরা মেলগুলো দেখতে পাবো। কোন মেলগুলো? এইখানে বাম সাইডে অপশনগুলো দেখেন, ইনবক্স আছে, স্টার আছে, ঠিক আছে, তারপরে সেন্ট আছে, এই যে অপশনগুলো। এখন ইনবক্সের মধ্যে কোনগুলো থাকে? আমার কাছে যেগুলো আসছে, ঠিক আছে, আমার কাছে যে মেলগুলো আছে সবগুলো কি আমরা ইনবক্সে পাবো, অর্থাৎ এতদিন যাবত যে মেলগুলো আসছে। এখানে 151 শো করতেছে, এটা হচ্ছে কি আনরিড। আমরা যখন মেসেজ, যে কয়টা মেসেজ আনরিড অবস্থায় থাকে সেই কয়টা কি শো করে না, যে এই কয়টা আনরিড। তো আমাদের 300, দেখেন 300 এতগুলো মেইল আছে, ঠিক আছে, এর মধ্যে আমাদের এই কয়টা হচ্ছে কি আনরিড, ঠিক আছে। এই যে দেখেন একটা একটা দেখতেছি আর এখানে নাম্বার কমতেছে, বুঝতে পারছি। তাহলে এই হচ্ছে কি মেলগুলো। এরপরে দেখেন স্টার, স্টারের মানে কি? হ্যাঁ, ওই রকম। মনে করেন আমাদের এই মেলটা মনে করেন আমার ইম্পর্টেন্ট, এটা আমার প্রতিদিন একটু দেখতে হবে, বা মনে করেন এখন স্টার দিয়ে রাখবো, আমার বিকেল দেখতে হবে বা কালকে দেখতে হবে, তখন কি করবো, এটা আমি এভাবে স্টার দিয়ে রাখবো। এই যে স্টার দিয়ে রাখলাম, দেখেন স্টারের মধ্যে কিন্তু এই মেলটা আসছে, এই যে সিএম হলদার, বুঝতে পারছি। আবার এখান থেকে স্টার উঠাই দে, এই যে, ঠিক আছে, ওকে।
স্নুজ কি? স্নুজের মনে বলতে পারবেন? হ্যাঁ, স্নুজ মনে করেন সকালে অ্যালার্ম দিয়ে রাখি না ঘড়িতে আমরা, স্নুজ করি, তাই তো? মিউট করা যেটা, ওটা দেখবেন আপনার অ্যালার্ম যখন বাজে তখন স্নুজ লেখা উঠবে ওইটাই, ঠিক আছে? তো স্নুজ করা যায় 5 মিনিট 10 মিনিট, আপনি যতক্ষণ মন চায় স্নুজ করতে পারবেন। তো এখানেও মেলটা আপনি ইনবক্সে একটা মেল যদি এখান থেকে স্নুজ করেন, ও জিজ্ঞেস করবে যে কতক্ষণ থাকবে, আজকে পর্যন্ত নাকি টুমরো নাকি নেক্সট উইক, অথবা আপনি এটা ডেট দিবেন, ঠিক আছে? এখানে সবগুলো অপশন ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই না এইখানে থাকবে না ততক্ষণ, এইখানে থাকবে না, স্নুজে গিয়ে থাকবে, অর্থাৎ ইনবক্সে থাকবে না, বুঝেন না? আপনি এই মেলটা মনে, হ্যাঁ, স্নুজে গিয়ে থাকবে, ইনবক্সে আর থাকবে না। আমি এখান থেকে স্নুজ করি, এই যে এখানে আর আছে নাই, স্নুজের মধ্যে দেখেন এইখানে গিয়ে ঢুকছে, এবং সেটা কিন্তু ওই যে 6টা পর্যন্ত, ওই 6টা দেয়া, ওই টাইম শেষ হয়ে গেলে ও আবার ইনবক্সে চলে আসবে, স্নুজে থাকবে না। ঘড়ির মতো, ঘড়িতে যদি আমি বলি 1 ঘন্টা বন্ধ থাকো, 1 ঘন্টা পর আবার বাজা শুরু করবে অ্যালার্মটা, তাই না? এখানে ওরকম, ওরা আমি বলছি যে 6টা পর্যন্ত তুমি এখানে থাকো, এরপরে 6টার পরে আবার ইনবক্সে চলে আসবে। আনসনুজ, এই যে সেন্ড, সেন্ড অপশনে কি পাবো আমরা? মেইল আমরা, হ্যাঁ, কাকে পাঠাইছি সেই লিস্টে আমরা কোথায় পাবো? এখানে এসে স্নুজ অপশনে দেখবো, বুঝতে পারছি? আচ্ছা, ড্রাফটে কোনো কারণে পাঠাই নেই, হ্যাঁ হ্যাঁ, সেটা ড্রাফট। অথবা আপনি মনে করেন যে ই করছেন, মেইল পাঠাইছেন, ঠিক আছে, মেইল পাঠাইছেন কিন্তু কোনো কারণে যায় না, সেগুলো কোথায় থাকবে? সেগুলো ওই ড্রাফটে থাকবে, ড্রাফটে থাকবে না, ঠিক আছে? ওকে, ট্র্যাশে যেগুলো ডিলিট করে দিচ্ছেন, এটা 30 দিনের জন্য ট্র্যাশে থাকে। এই যে দেখেন 30 দিনের জন্য অটোমেটিক্যালি 30 দিন পর ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? স্প্যাম, স্প্যামটা হচ্ছে আপনার কোনো কারণে মেইল ইনবক্সে ঢুকতে পারে না, ওটা ইনবক্সের মেইল মূলত, আপনাকে কেউ পাঠাইছে, কোনো কারণে ইনবক্সে ঢোকে না, সেটা টেকনিক্যাল যে কোনো কারণ হতে পারে, তখন স্প্যামে ঢুকবে। এবং সাধারণত একজনের মেল যদি স্প্যামে ঢোকে, তাহলে তার মেলগুলো পরবর্তী সবসময় স্প্যামেই ঢোকে। যেমন আপনি আমার মেল পাঠাচ্ছেন, আপনারটা, হ্যাঁ, একবার যদি স্প্যামে ঢোকে তাইলে আপনার মেলটা বারবারই আমার স্প্যামে ঢুকবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ইনবক্সে সাধারণত যায় না। ওকে, তারপরে ইম্পর্টেন্ট, ওইটার মতোই ইম্পর্টেন্ট, এখান থেকে আপনি ওই যে ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা অপশন আছে, ইম্পর্টেন্ট যদি দিয়ে রাখেন মেলগুলো ইম্পর্টেন্ট এখানে আসে, ঠিক আছে? ইম্পর্টেন্ট মেলগুলো, এই চ্যাট, চ্যাট হচ্ছে আপনার গুগল চ্যাট একটা সফটওয়্যার আছে, গুগল চ্যাট, ওই চ্যাট আপনি মেসেঞ্জারের মতো, চ্যাটে যা কিছু করবেন সেটা এখানে দেখা যাবে, বুঝতে পারছেন? অল মেল কেন দেওয়া হয়? অল মেল কারণ হচ্ছে আপনার এখানে, হ্যাঁ, মেসেঞ্জারের মতো একদম, ফেসবুক কোম্পানি যেমন মেসেঞ্জার, গুগলের চ্যাট, ঠিক আছে? একদম মেসেঞ্জারের মতো চ্যাট করতে পারবেন, ছবি ইমেজ সব কিছু দিতে পারবেন। ইমেল অ্যাকচুয়ালি অফিসিয়াল কাজের জন্য, আর চ্যাটের সিস্টেমটা একদম মেসেঞ্জারের মতো, একজন মেসেজ দিবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতো চ্যাটের, ঠিক আছে? ইনস্টল করে দেখেন, প্লে স্টোরে গিয়ে চ্যাট পাবেন, গুগল চ্যাট লিখলে। এরপর অল মেল কখন লাগে? মনে করেন যে আমাদের একাধিক মেল লগ ইন করা আছে, ঠিক আছে? তো এইখানে ইনবক্সে তো শুধু এই মেলটা আসবে, এই মেলটা এখানে ইনবক্সে আসবে, তাই না? এখন যদি আরও কিছু মেল এখানে লগ ইন করা থাকে, তাহলে মনে করেন 3টা মেল লগ ইন করা আছে, 3টা সব মেলগুলো আমরা এই অল মেলে এসে পাবো। ওকে, বুঝতে পারছো বিষয়টা? আর ইনবক্সে শুধু যে মেলটা এখন আছে সেই মেলটা পাবো। মনে করেন আমি এই মেলটা এখন ঢুকলাম, এই মেলটায়, তখন কি এই মেলটার ইনবক্সে ওইটার যা যা পাঠানো হয়েছে ওইগুলো দেখবো। কিন্তু অল মেলের ভিতরে এসে আমার কম্পিউটার যতগুলো লগ ইন করা আছে সবগুলো কোথায় দেখবো? অল মেলে দেখবো, বুঝতে পারছি? ওকে, শিডিউল, বলতে পারেন শিডিউল কি? কখনো পোস্ট করছেন, শিডিউল পোস্ট করছেন ফেসবুকে, গ্রুপে বা পেজে? শিডিউল পোস্ট করে রাখা হয় যে আমি শিডিউল দিয়ে রাখলাম, এখন বাজে কয়টা, 2টা, 3টার সময় আমার এই পোস্টটা পাবলিশ হবে, অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে, লেখা টেখা সব কিছু সাজাই রাখবো, অটোমেটিক কি হবে, পাবলিশ হয়ে যাবে, বুঝতে পারছি? এবং দেখবেন বড় বড় কোম্পানি পেজগুলোতে ওরা কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা পর পর পোস্ট আসে, আসে না? ওই পোস্ট করে সারাদিন বসে বসে করে না, ওরা 1 মাসের পোস্ট একদিনে করে রাখে, একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে সব পোস্ট একদিনে করে রাখে,
তারপর অটোমেটিক্যালি শিডিউল হয়ে যায়, অটোমেটিক্যালি পাবলিশড হয়। বুঝতে পারছেন? তাহলে ড্রাফট আর শিডিউল, এইটা হচ্ছে ড্রাফট আর এটা শিডিউল, দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো ড্রাফট আপনাকে আইসে যতক্ষণ পর্যন্ত সেন্ড না করবেন ততক্ষণ পর্যন্ত সেন্ড হবে না। আর শিডিউল, হ্যাঁ, টাইমটা ওর হাতে দিয়ে রাখছেন শুধু। হ্যাঁ, হ্যাঁ, টাইমটা শুধু ওর হাতে দিয়ে রাখছেন যে তুমি এটা টাইম মতো পাবলিশ করে দিবা। আর এগুলো হচ্ছে কিছু আপডেট আসে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, এগুলো আপডেট আসে এগুলো, বুঝছি? ওকে, এখন আমরা একটা মেইল লিখবো, কাউকে মেইল লিখবো অবশ্যই কম্পোজ, ঠিক আছে? কাউকে যদি মেইল পাঠাইতে হয় আমাদের কোথায় ঢুকতে হবে? কম্পোজে ঢুকতে হবে। কম্পোজে আসার পরে আমাদের যে অপশনগুলো, হ্যাঁ, টুতে কি আসবে বলেন? টুতে কি আসবে? অর্থাৎ যার কাছে আমি মেইলটা পাঠাবো তার মেইল অ্যাকাউন্টটা কোথায় দেবো আমি? এইখানে, ঠিক আছে? তো আপনারটা বলেন, মেইল অ্যাকাউন্টটা বলেন একটু। হ্যাঁ বলেন, শুনে। মনে আছে? মুখস্থ কি আছে? আচ্ছা, মুখস্থ না থাকার সমস্যা নেই, আমাদের এইটা দিলাম, ঠিক আছে? আমারটাই আমি আমি আমার কাছে মেইল পাঠাইলাম মনে করেন। এরপর সাবজেক্টে কি আসবে? বিষয়, নির্দিষ্ট একটা বিষয় থাকে না? আমরা একটা দরখাস্ত লিখলেও তো একটা বিষয় থাকে সবকিছুতে, তো এখানেও বিষয়, যেহেতু অফিসিয়াল কাজ এটা মেইলটা, তাই না? তো এখানেও কি হবে? একটা বিষয় থাকবে, সেই বিষয়টা লিখবো। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন, অন্য কোনো কিছুর ক্ষেত্রে সেই বিষয়টা থাকবে। এরপর ভিতরে যেটা, এটা হচ্ছে বডি। এই বডির ভিতরে আমরা হচ্ছে আমাদের কথাবার্তাগুলো লিখবো। লেখার পরে এখান থেকে সেন্ড করব, মেইলটা কি হবে? সেন্ড হয়ে যাবে। বুঝতে পারছি? মেইল পাঠানো ইজি না? শুধু আমরা ঠিকানা দেব কার কাছে, এরপর সাবজেক্ট, বডি আর হচ্ছে সেন্ড, এই চারটা বিষয় লাগবে। চারটা বিষয়ের মধ্যে টু অপশনটা মাস্ট লাগবে, সেন্ড অপশনটা মাস্ট লাগবে। এই দুইটা স্যার মেইল পাঠাইতে পারবেন না। সাবজেক্ট না দিলে সাবজেক্ট ছাড়াও মেইল যাবে, বডি না দিলে তাও যাবে। বুঝতে পারছি? কিন্তু আমরা মেইল তো অবশ্যই এগুলো ইউজ করব। এরপরে দেখেন যে টু অপশনে আমি তো একটা ইউজ করলাম, তাই তো একজনকে পাঠালাম, আমি একাধিক মানুষকে পাঠাইতে চাই, তখন দেখেন আমি এইখানে আরো কিছু নাম যদি এখানে দেই, ঠিক আছে? এই নামটা দিলাম, আমি আরো কিছু নাম দেবো, এই নামটা দিলাম, আরো দেবো, এইটা দিলাম। এভাবে আমি যতজনকে খুশি একত্রে আমি কি করতে পারি? মেলগুলো পাঠাইতে পারি। বুঝতে পারছি? এরপরে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিসি আর একটা কি? বিসিসি, ঠিক আছে? সিসি বিসিসি মানে বলতে পারবেন? সিসি হচ্ছে কার্বন কপি, ঠিক আছে? আমরা যখন দোকান থেকে কিছু কিনি, যখন ইনভয়েসটা দেয় হাতে লিখে যখন দেয়, নিচে একটা কার্বন পেপার দেয়া থাকে, তার নিচে আবার ওইটা একটা কপি হয়ে যায়, লেখাটা হয় না? ওই কার্বন পেপার দিয়ে কি করে? একটা কার্বন কপি রাখে, ঠিক আছে? তাহলে এখানেও মনে করেন যে আমি যে আপনাকে মেইলটা পাঠাইলাম, আমি যদি চাই যে না এটা একটা কার্বন কপি আমি কাউকে দিয়ে রাখবো, বুঝতে পারছি? তখন তার অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। যেমন মনে করেন মেন কপি না, এটা একটা অফিসিয়াল কপি বলতে পারেন, ঠিক আছে? এটা অফিসিয়াল কপি, অর্থাৎ আমার কাছ থেকে আমি মেইল পাঠাইছি, তো আমি মনে করেন আমার প্রতিষ্ঠানে এমডি যে তার কাছে একটা কার্বন কপি দিয়ে রাখবো, যে আমার এখান থেকে যত অফিসিয়াল মেইল যাবে সবগুলো একটা কার্বন কপি তার কাছে যাওয়ার প্রয়োজন আছে না? তখন আমরা কি করবো? কার্বন কপিটা ওইখানে দেবো। কার্বন কপিতে আমি একাধিক ইমেল অ্যাড করতে পারবো, ওইভাবে এক একটা ইমেল লিখবো আর একটা অ্যাড করবো। বুঝতে পারছি? আচ্ছা, এরপর দেখেন বিসিসি। বিসিসি কোনটা? বিসিসি হলো ব্লাইন্ড কার্বন কপি। ব্লাইন্ড কার্বন কপি, ব্লাইন্ড, ব্লাইন্ড মানে কি? অন্ধ, ঠিক আছে? এখন এই কার্বন কপি কোনটা? মনে করেন যে সাপোজ পুলিশ ডিপার্টমেন্ট, ঠিক আছে? পুলিশ ডিপার্টমেন্ট দিয়ে একটা চিঠি গেছে ঊর্ধ্বতন দপ্তরে, সেখানে পুলিশের মনে করেন এই যেই অফিস দিয়ে গেছে সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটা কার্বন কপি যাবে, কিন্তু সাইডে যে সিআইডি ডিপার্টমেন্ট আছে তাদের কাছে একটা কপি যাবে, যেটা যাবে ব্লাইন্ড কার্বন কপি। এই ব্লাইন্ড কার্বন কপি যাদের কাছে যাবে এরা কেউই জানবে না যে অন্য কার কার কাছে মেইলগুলো গেছে। হ্যাঁ, সে জানবে, ঠিক আছে? আর ব্লাইন্ড কার্বন কপি এটা হচ্ছে কেউই কোনোটা জানবে না, ঠিক আছে? শুধু একটা কপি তার কাছে যাবে। ওকে, আচ্ছা। এরপরে দেখেন নিচে মেইল পাঠানোর সাথে আমাদের আরো অনেকগুলো কাস্টমাইজেশন এখানে আছে। সবাই অ্যাড করে দিয়ে পাঠাতে পারে, কিন্তু ওই যে সিসি বিসিসি যাদের, ঠিক আছে, এরা হচ্ছে আপনার সবসময় অ্যাড করা থাকবে যে একটা কার্বন কপি এর কাছে যাবে। বুঝতে পারছেন? যেমন আমি মনে করেন সিসিতে আমি কোনটা দেব,
আচ্ছা এইটা আমি অন্য একটা দেই, এটা আমি সিসি, ঠিক আছে, বিসিসি তেও আমি এইটাই দিলাম। এখন আমি একটা মেল পাঠাই, দেখেন কি আসছে এখানে অ্যাকচুয়ালি, এই যে দেখেন ফ্রম 7 রং, এইটা থেকে পাঠাইছি। সিসি তে কে কে আছে এখানে লেখা আসতেছে, বিসিসি তে কে কে আসছে এখানে লেখা আসতেছে, ঠিক আছে। আর কার কাছে পাঠাইছি সেটাও এখানেও জানতেছে, বুঝছে। কিন্তু আমি কার কাছে পাঠাইছি, মনে করেন যে আমি পাঠাবো অন্য কারো কাছে, পাঠাবো 7 রং এইটাই, সাথে যখন সিসি বিসিসি দেব, সিসি বিসিসি আমি অন্য একটা নাম দেব এইখানে। ফ্রম টু 7 রং, ঠিক আছে, সিসি বিসিসি, মানে প্রত্যেকটা অপশনে আসতেছে কিন্তু যে কার কার কাছে কার্বন কপিটা গেছে, ঠিক আছে, বুঝছে। আচ্ছা এখন আমাদের মূল যে আলোচনার বিষয় সেটা হলো এখানে দেখেন একটা ফরম্যাটিং অপশন আছে, ফরম্যাটিং অপশন। এই ফরম্যাটিং অপশন দিয়ে কি করে, এটা হচ্ছে আমাদের লেখাটা ফরম্যাট করব আমরা, বুঝতে পারছি। আমরা কিছু লেখা নিয়ে আসি, এখান থেকে আমরা কিছু লেখা আনলাম। এখন এই যে অপশনগুলো আমি ফরম্যাটিংটা এখান থেকে এভাবে অন করে নেবেন। এতে যেটা আছে এটা হচ্ছে কি ফরম্যাটিং, ফরম্যাটিং অপশন লেখাই আছে, তাই না। ফরম্যাটিং অপশনটা অন করলাম। এখন দেখেন আমাদের কি কি অপশন আসে। প্রথম বিষয় যেটা সেটা হলো যে আমাদের এখানে ফন্টটা চেঞ্জ করার একটা অপশন আসছে, তাই তো। এখন ফন্ট জিনিসটা কি, আমরা যে লেখাগুলো লিখি, ঠিক আছে, যে বর্ণগুলো লিখি, এই বর্ণগুলোর লেখাটা কিভাবে থাকবে সেটা কি আমাদের ফন্ট, বুঝতে পারছি। যেমন ওখানে দেখেন মুক্ত বলি লেখাটা যেভাবে, তারপরে নিচে সম্পাদক লেখাটা অন্যভাবে, লেখা স্টাইলটা কিন্তু ভিন্ন, তাই না। এক একটা লেখা এক এক রকম। তো এই যে ভিন্নতাটা, এইটা হচ্ছে ফন্ট। ফন্ট বলতে বোঝানো যে আপনার লেখাটার চেহারাটা কেমন, ঠিক আছে। আরও যদি তুলনা করি যে আমরা যদি তিনজনে এখানে হাতের লেখা লিখি, তিনজনের হাতের লেখা তিন রকম হবে না। এই যে তিন রকম হওয়াটা, এইটা মনে করেন যে তিন ধরনের ফন্ট, বুঝতে পারছি। অর্থাৎ লেখার চেহারাটা যখন চেঞ্জ হয়ে যায় তখন কি এটাকে ভিন্ন ভিন্ন ফন্ট বলে। তো আমরা এখানে মনে করেন যে এখানে অল্প কিছু ফন্টের নাম দেওয়া আছে, বাট এখন তো ফন্টে কাজ করতেছে না, বুঝলেন। আমরা ফন্টের বিস্তারিত দেখবো এমনিতেও, যখন ওয়ার্ডে ঢুকবো মাইক্রোসফট ওয়ার্ডে, সেখান থেকে ফন্ট চেঞ্জ করেছেন কখনো, করছেন, তাহলে ওখানে হচ্ছে আমরা বিস্তারিত দেখবো, বুঝতে পারছি। এখানে এখন কোনো একটা কারণে কাজ করতেছে না। আচ্ছা এরপরে দেখেন লেখার সাইজ, সাইজ মানে কি লেখাটা কতটুকু বড় ছোট হবে, তাই তো। তো এখানে চারটা সাইজ দেওয়া আছে, নর্মাল, বড়, ছোট। একটু লার্জ দিলে দেখেন বড় হইতেছে লেখাটা, আর একটু যদি হিউজ দেই তাহলে আরো বড় হইতেছে, স্মল দেই অনেক ছোট হয়ে যাইতেছে, বুঝতে পারছি। তো লেখার এখানে তিন চারটা জাস্ট সাইজ দেওয়া আছে। এরপরে দেখেন এই যে বোল্ড, বি দিয়ে কি বুঝাইছে এখানে, বোল্ড। বোল্ড মানে কি, বাঁকা করা না, বোল্ড মানে হচ্ছে মোটা করা। এই যে একটু মোটা হয়েছে লেখাটা, এই যে লেখাটা একটু মোটা হয়েছে, ঠিক আছে। তার মানে এতটুকু মানে কি বোল্ড করা। এবং এটা একটা কিবোর্ড কমান্ড আছে, অর্থাৎ যেই কমান্ডগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেই, অবশ্যই প্রত্যেকটা কাজ যখন করবেন লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপরে ওইটার উপর যে কোনো কিছু অ্যাপ্লাই করবেন, বুঝতে পারছি। যে কোনো কাজই আপনি ফন্টের উপরে যা কিছুই করেন না কেন, ফন্ট লেখাটাকে আগে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ওইটার উপর কী করবো, আমরা এটা অ্যাপ্লাই করব। আচ্ছা তাহলে এখন মনে করেন আমরা কি অ্যাপ্লাই করতেছি, বোল্ড বা ইটালিক, ঠিক আছে, কিংবা আন্ডারলাইন, যে কোনো একটা কমান্ড অ্যাপ্লাই করব। তো সিলেক্ট করার পর করব, আর হচ্ছে এই যে দেখেন ইটালিক করছি, তাই তো। এই যে আই বাটন দিয়ে ইটালিক করছি, আবার এতটুকু আন্ডারলাইন করব, এই যে আন্ডারলাইন করতেছি, বুঝতে পারছি। এখন প্রত্যেকটা একটা কিবোর্ড কমান্ড আছে। কিবোর্ড কমান্ড কি, যে আমরা মাউস দিয়ে যে কমান্ডটা দিচ্ছি সেইটা যদি আমরা কিবোর্ডের মাধ্যমে দেই তখন এটাকে কি বলা হয়, কিবোর্ড কমান্ড। যেমন আমি এই যে বোল্ডটা করেছি কিভাবে করেছি, সিলেক্ট করেছি, তারপর এখান থেকে
বোল্ড অপশনে ক্লিক করছি, তাই না? এখন এইটাই মনে করেন আমি সিলেক্ট করার পরে এই অপশনটার ইউজ করব না, তখন কি করব, মাউস থেকে কন্ট্রোল বি প্রেস করব, দেখেন বোল্ড হয়েছে, ঠিক আছে? আবার এই, হ্যাঁ, আবার এইটাকে যখন ইতালিক করব, ইতালিকের কিবোর্ড কমান্ড কি, কন্ট্রোল আই, ইতালিক শব্দ থেকে আইটাকে নেওয়া হয়েছে। আবার যখন এইটাকে আমরা আন্ডারলাইন করব, কন্ট্রোল ইউ, ঠিক আছে, আন্ডারলাইন হলো। তাহলে এই যে আমরা এভাবে কমান্ডগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি, আবার কিবোর্ড কমান্ডের মাধ্যমেও ব্যবহার করতে পারি, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখেন এখানে এই যে কালার, কয়টা কালার আছে এখানে, মানে কালারের ভ্যারাইটিস কয়টা, এমনি তো ভিতরে অনেক কালার আছে, একটা টেক্সট কালার আর একটা ব্যাকগ্রাউন্ড কালার। টেক্সট কালার কোনটা, ব্যাকগ্রাউন্ড কালার কোনটা? হ্যাঁ, লেখার যে কালারটা, তাই না? আমরা এই যে হোয়াইট বোর্ডে যে লিখতেছি, হোয়াইট বোর্ডে লেখার কালার কোনটা, ব্যাকগ্রাউন্ড কালার কোনটা? হ্যাঁ, হোয়াইট বোর্ডে যেহেতু লিখতেছি, এখানে লেখার কালার কি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে টেক্সট হচ্ছে কালো, ব্যাকগ্রাউন্ড কি, সাদা, ঠিক আছে? আবার যখন ব্ল্যাকবোর্ডে লিখবো তখন ফন্টের কালার হলো বা টেক্সটের কালার সাদা, ব্যাকগ্রাউন্ড কালো। তার মানে যে কোনো লেখা লেখি না কেন, এটা দেখার জন্য, লেখাটা হাইলাইট করার জন্য অবশ্যই দুইটা কালার লাগবে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাগবে অথবা কি আরেকটা কি ফরগ্রাউন্ড লাগবে বা টেক্সট কালার লাগবে। আমরা যদি এই হোয়াইট বোর্ডে যদি সাদা চক দিয়ে লেখা শুরু করি, আমরা কি দেখবো? কেন দেখবো না? কারণ দুইটাই তো কালার, দুইটা একই কালার হয়ে গেছে, কালার ম্যাচ করছে, তাই না? আমাদের এইখানে যদি সবকিছু কালো থাকতো তাহলে তো আমরা দেখতাম না, দেখতাম যদি আলো না থাকতো একদম। আবার যদি পুরোটা যদি সাদা আলোতে ভরা থাকতো তাইলেও আমরা কিছু দেখতাম না এখানে। তার মানে কি আলোর ভেরিয়েশন দরকার, তাই না? বা রঙের ভেরিয়েশন দরকার। তো এখানেও আমরা দেখেন এতটুকু সিলেক্ট করে আমাদের এখানে কয়টা কালার আছে, একটা টেক্সট কালার আর একটা কি ব্যাকগ্রাউন্ড কালার। টেক্সট কালার কালো দেওয়া আছে, আমি টেক্সট কালারটা সাদা দিয়ে দেই, লেখাটা দেখা যাইতেছে যায় না, অথচ এখানে কিন্তু লেখা আছে, আছে না? তাহলে টেক্সট কালার আর ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে এভাবে কি করতে হবে আমাদের, অবশ্যই দুইটা কালার ভিন্ন হয়ে থাকতে হবে। এখন যদি আমি টেক্সটের কালার দিই, এখান থেকে আপনার লাল কালারটা দিলাম, টেক্সটের কালারটা লাল হলো। এখানে আমি হ্যাঁ, হ্যাঁ, আবার ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই, তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেবো, এই যে হলুদ দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে হলুদ, এখানে ব্যাকগ্রাউন্ড কালার, আর এখানে লালটা কি টেক্সটের কালার, ঠিক আছে? তাইলে আমরা আমাদের প্রয়োজন অনুসারে এখান থেকে আমরা কালারটা চুজ করতে পারবো, বুঝতে পারছি? এখানে টেক্সটের কালার যেটা দেবো ওটা লেখার উপরে আসবে, ব্যাকগ্রাউন্ড কালার যেটা দেবো ওটা কি হবে, ব্যাকগ্রাউন্ডে আসবে, বুঝছি? আচ্ছা, এরপরে এই যে অপশনটা অ্যালাইন, এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট কি জানেন কেউ? অ্যালাইনমেন্ট হলো প্রত্যেকটা লাইন কোন সাইড থেকে শুরু হবে সেটাকে কি বলে, অ্যালাইনমেন্ট। যেমন এইখানের লাইনগুলো প্রত্যেকটা কি হবে, বাম সাইড থেকে শুরু হবে, বাম সাইড থেকে শুরু হয়েছে, তাই না? ঠিক আছে, প্রত্যেকটা লাইন কোথা থেকে শুরু হয়েছে, বাম সাইড থেকে, ঠিক আছে? তার মানে এইটা অ্যালাইনমেন্ট কি, লেফট অ্যালাইনমেন্ট। এবং এখানে দেখেন প্রত্যেকটা দাগ, এই যে আইকনটা, প্রত্যেকটা দাগ কি বাম সাইড থেকে শুরু হয়েছে, ডান সাইডে কিন্তু মিলে নাই, তাই না? আবার এতটুকু আমি সিলেক্ট করি, সিলেক্ট করে রাইট অ্যালাইনমেন্ট নিয়ে আসছি আর কি, এটা এই যে রাইট অ্যালাইনমেন্ট, তখন এটা কি রাইট অ্যালাইনমেন্ট, ওকে। আবার এতটুকু সিলেক্ট করলাম, মিডল অ্যালাইনমেন্ট। তাহলে এখানে অ্যালাইনমেন্ট কয়টা পাইছি আমরা, লেফট, মিডল আর রাইট, ঠিক আছে? এই যে প্রত্যেকটা আবার কিবোর্ড কমান্ড দেওয়া আছে, কন্ট্রোল শিফট এল, ই এবং আর, বুঝতে পারছি? তাহলে লেফট অ্যালাইনমেন্ট মানে হচ্ছে লেখা একদম বাম সাইড থেকে শুরু হবে, মিডল মানে রাইট, মানে মিডল মানে হচ্ছে মাঝখানে, আর রাইট মানে কি ডান সাইড থেকে। তাহলে লেখার তিনটা স্টাইল, বুঝতে পারছি? যখন যেখানে লেখা রাখতে হবে সেখানে রাখবো। এরপরে দেখেন এই যে নাম্বারিং একটা অপশন আছে, হ্যাঁ, তাহলে আমরা নাম্বারিং যখন অন করে দেব তখন কি হবে, হ্যাঁ, কম্পিউটার লিখলাম, এন্টার প্রেস করলাম, 2 থেকে শুরু হইতেছে, বুঝতে পারছি? আচ্ছা, এরপর কি লিখবো আমরা, র্যাম, রম, এসএসডি, এন্টার দিচ্ছি আর অটোমেটিক্যালি আসতেছে, ঠিক আছে? মোবাইল। আবার আমরা এখান থেকে মনে করেন নাম্বার অপশন অন করবো না, লিস্ট, লিস্ট জিনিসটা দুই ধরনের হয়, কয় ধরনের হয়, দুই ধরনের, একটা হচ্ছে নাম্বার লিস্ট আর একটা বুলেটেড লিস্ট। আমরা
কিছু লিস্ট আছে যেগুলো আমরা সিরিয়ালটা দেখতে পাই, যেমন 30টা বিষয়টা লিস্ট করেছি, 30 নাম্বার দেখলেই বোঝা যায় এখানে 30টা জিনিস আছে। কিন্তু আমরা যদি ফোটা ফোটা দিয়ে ডট বা কোনো একটা সাইন দিয়ে যদি আমরা ইউজ করতাম তখন কি বুঝতে পারতাম এখানে কয়টা, গণনা করে পাইতাম। তাহলে যেগুলো নাম্বার ইউজ করে সেটা হতে পারে 1 2 3, হতে পারে ABC, ঠিক আছে, অথবা রোমান হরফ হতে পারে। তাহলে যেগুলো আমরা নাম্বার ইউজ করি না কেন ওইটাকে বলা হয় নাম্বার লিস্ট, বুঝছি। আর যেগুলো নাম্বার ইউজ করবো না, বুলেট ইউজ করবো, ওগুলোকে বলা হয় বুলেটেড লিস্ট। এই যে এখানে দেখেন বুলেট, প্রত্যেকটা কি দেওয়া আছে, বুলেট দেওয়া আছে, ঠিক আছে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই দেখেন এই যে লিস্টের বাম সাইডে যে জায়গাটা আছে, এই যে এতটুকু জায়গা, অর্থাৎ এইটা তো আমাদের মার্জিন, তাই না? মার্জিন থেকে যতটুকু দূরত্ব আছে এই যে খালি জায়গাটা, এই খালি জায়গাটাকে বলা হয় ইনডেন্ট। কি বলা হয়? ইনডেন্ট। তো আমরা যদি এতটুকু সিলেক্ট করে ইনডেন্টটা বাড়ানো যায় কমানো যায়, এইটা দিয়ে যদি আমরা ইনডেন্টটা বাড়াই তাহলে কি হবে, ইনডেন্টটা এখান থেকে বাড়বে, বুঝতে পারছি। আবার এখান থেকে ইনডেন্টটা কমানো যাবে। ওকে, এখান থেকে ইনডেন্ট বাড়াবো, এক একটা ক্লিক করবো, ইনডেন্ট বাড়বে একটু একটু করে, আবার এখান থেকে ইনডেন্টটা কমবে, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা আরও আলোচনা করব সামনে। ওকে, তাহলে এভাবে আমরা কি করতে পারি, লেখাগুলো ফরম্যাটিং করতে পারি। এরপর দেখুন বাম সাইডে দুইটা অপশন রয়ে গেছে, একটা হচ্ছে আনডু আর একটা কি রিডু। ওকে, আনডুর কাজ কি, হ্যাঁ আনডু হচ্ছে আমার কমান্ডটা বাতিল করা, লাস্টে যে কমান্ডটা আমি করছি ওইটা কি হবে, বাতিল হবে। আনডু, ডু মানে কি একটা কাজ করছি, আনডু মানে কি ওইটা করবো না, ওইটা করা যাবে না, তাই তো। তাহলে আমি লাস্টে যে কাজটা করছি ওইটা বাতিল হবে। তার মানে আমি মনে করেন 10টা, এতক্ষণ পর্যন্ত 10টা কমান্ড আমি দিয়েছি, তার মানে এখন যদি একবার আনডু দেয় তার মানে কি সর্বশেষে যে কমান্ডটা আমি দিয়েছি ওইটা বাতিল হবে, 10 নম্বর কমান্ডটা। আবার যদি আনডু দিই 9 নম্বরটা বাতিল হবে, আবার যদি এরকম, তাহলে যতবার আনডু দেবো ততবার বাতিল হতে হতে এখন প্রথম পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো একটা বাতিল হবে, এটা আমরা দিয়ে দেখবো। আর এটার পাশে আছে হচ্ছে রিডু। রিডু একবারই হবে, মনে করেন একটা জিনিস আমি বাতিল করলাম, বাতিল করার পর আবার আমি চাইতেছি যে না হবে, 10 নম্বর বাতিল করলাম কমান্ড, চাইতেছি না ওইটা আবার হবে, তাহলে কি করবো, আনডুর পর রিডু দেবো, রিডু একবারই হবে, ঠিক আছে। কিন্তু আনডু যতবার মন চায় দেওয়া যাবে। তাহলে এখানে দেখেন আনডু আমি দিচ্ছি, কি হইতেছে, এরকম ছিল, আবার আনডু দেই এভাবে ছিল, তার আগে এরকম ছিল, এইভাবেই তো আমরা করছি, তাই না? এই যে কতগুলো কমান্ড দিচ্ছি, এইভাবে আমরা আসছি না, ঠিক আছে। দেখেন 3 নম্বর এটা বাতিল হয়ে যাইতেছে, র্যাম এটা বাতিল হচ্ছে, এটা বাতিল হইতেছে। তার আগে কি করছিলাম, এই যে মিডলে নিয়েছিলাম, অ্যালাইন্ড রাইটে নিয়েছিলাম, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার করছিলাম, সেগুলো মুছে যাচ্ছে এখন। ওকে, এই যে এখানে আন্ডারলাইন মুছবে, ইতালিক মুছবে, বোল্ড মুছবে, সব কিছু মুছে এক একবার যতবার আন্ডু দেবো মুছতে মুছতে আগে জায়গা চলে আসবে। এই যে এখন কিছুই নাই, ঠিক আছে। এই যে বুঝতে পারছি, রিডু এখানে অনেকবার নেওয়া যাইতেছে, এখানে একদম লাস্ট পর্যন্ত নিতে পারতেছেন, কিন্তু এমএস ওয়ার্ডে যান আপনি একবারের বেশি নিতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন আমাদের মেইলের সাথে অনেক সময় বিভিন্ন এই যে এইটার ভিতরে আমাদের এই যে ফরম্যাটিং অপশনটা, এতক্ষণ যা যা শিখছি, ঠিক আছে, আবার এটা বন্ধ করে রাখলে এটা আসবে না, ঠিক আছে। এর পাশে আছে অ্যাটাচ ফাইল। হ্যাঁ, অ্যাটাচ করে দিতে হবে, সেটা আপনি ভিডিও অ্যাটাচ করতে পারবেন, ছবি অ্যাটাচ করতে পারবেন, হ্যাঁ আপনি ওয়ার্ড ফাইল অ্যাটাচ করতে পারবেন, যে কোনো ফাইল আপনি এটার সাথে অ্যাটাচ করতে পারবেন, সব অ্যাটাচ করতে পারবেন, ঠিক আছে। আপনি জাস্ট এই লেখাটার সাথে কোনো ফাইল পাঠাবেন, সেক্ষেত্রে এই লেখাটা যদি আপনার একটা ওয়ার্ড ফাইলে থাকে আপনি সেই ওয়ার্ড ফাইলটা পাঠাবেন, তাও আপনি এখানে অ্যাটাচ করবেন, বুঝতে পারছি। অ্যাটাচ মানে কি, সংযুক্তি। আপনি দরখাস্তের সাথে যা যা সংযুক্ত করবেন, এক কপি ছবি সংযুক্ত করবেন, আপনার এনআইডি কার্ডটা সংযুক্ত করবেন, ঠিক আছে, সকল শিক্ষা সনদের ফটোকপি সংযুক্ত করবেন, তার মানে ওইটা কি সংযুক্তি না? নিচে আবার লিখে দিই আপনার দরখাস্তের নিচে যে এই বিষয়গুলো কি সংযুক্তিতে থাকবে, বুঝতে পারছি। তাহলে এগুলো হচ্ছে আপনার সংযুক্তি, সংযুক্তিতে যা যা থাকবে অ্যাটাচ ফাইল অপশনে গিয়ে তারপর এখান থেকে সংযুক্তিটা করবেন। হ্যাঁ,
ঠিক আছে, এখান থেকে যে ফাইল অ্যাটাচ করবেন ওইটাই, ফটোশপ, ইলাস্ট্রেটর, যে কোনো ফাইল আপনি এখান থেকে অ্যাটাচ করতে পারবেন। বুঝছি? এরপর দেখেন ইনসার্ট লিঙ্ক। ইনসার্ট লিঙ্কের কাজ বলতে পারবেন? ক্লিক হিয়ার লেখা দেখছেন কোথাও? ক্লিক করলে কি করে একটা ওয়েবসাইটে নিয়ে যায়, তাই না? আমি এটার সাথে কি করব, ইনসার্ট লিঙ্ক দেবো। ও আমাকে বলছে যে পেস্ট লিঙ্ক। আমি এখানে সাতরং সিস্টেমস ডট কম লিখে অ্যাপ্লাই করলাম। দেখেন এখানে কিন্তু নীল হয়ে গেছে, অর্থাৎ লিঙ্কে যেভাবে থাকে ক্লিক করতে এইভাবে কি অ্যাড হয়ে গেছে, তাই না? এখন এখানে কিন্তু এই যে লিঙ্কটা আমাকে দেখাইতেছে। আর মেলটা পাঠানোর পরে, মেলটা তাকে পাঠাবো, পাঠানোর পরে যদি এখানে ক্লিক করা হয় তখন কি হবে, এই যে এইটা ওই ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে। বুঝতে পারছি? এখানে দেখেন আমাকে ওয়েবসাইটের ঠিকানাটা দেখাইতেছে। তাহলে এটা হচ্ছে আমি যে কোনো লেখার পিছনে যদি আমি কোনো একটা লিঙ্ক অ্যাড করতে চাই, যে এই লেখাটার উপর ক্লিক করলে সে একটা লিঙ্কে নিয়ে যাবে, তখন কি করব, আমরা এখান থেকে লিঙ্ক অ্যাড করব। বুঝছি? আচ্ছা, এরপরে দেখেন এই যে ইমোজি। ইমোজি তো আপনাদের বলবেন যে কম্পিউটার ইমোজি নাই, কম্পিউটারও ঠিকই আছে। বুঝছেন? তো এখান থেকে হচ্ছে আপনি ইমোজি অ্যাড করতে পারবেন। এই যে ড্রাইভ, ড্রাইভের যে কোনো ফাইল, গুগল ড্রাইভ সম্পর্কে আইডিয়া আছে কারো? ড্রাইভে সাধারণত কি হয়, ড্রাইভ হচ্ছে আমাদের কম্পিউটার, আমরা যেমন হার্ড ডিস্ক ড্রাইভ করছি, এইচডিডি, এসএসডি মানে কি সলিড স্টেট ড্রাইভ, ওগুলো এক ধরনের ড্রাইভ। ড্রাইভ মানে হচ্ছে এক ধরনের স্টোরেজ, যেখানে কি করা হয়, কোনো ডকুমেন্ট সেভ করে রাখা, জমা করে রাখা হয়। তো আপনি গুগল অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে 15 জিবির একটা ফ্রি স্পেস দেবে ওরা আপনাকে। কয় জিবি? 15 জিবি। ঠিক আছে, 15 জিবিতে আপনি যা কিছু রাখেন এই অ্যাকাউন্টের আন্ডারে সব কিছু রাখতে পারবেন। সে ড্রাইভে আপনি ছবি রাখেন, ভিডিও রাখেন, ওয়ার্ড ফাইল রাখেন। হ্যাঁ, এক্সটেন্ড করা যায়, সেটা তো আর ফ্রি না। ঠিক আছে, হ্যাঁ, তাইলে মনে করেন সেটা যত জিবি খুশি করা যাবে, নির্দিষ্ট তো নয়। হ্যাঁ, 2 টেরাবাইট, 2 টেরাবাইট তো অনেক কমই। 2 টেরাবাইট কমই, 2 টেরাবাইট আপনি আপনি 1 টেরাবাইট পর্যন্ত ফ্রি পাবেন, এমনও আছে। টেরাবক্স আছে, টেরাবক্সে, হ্যাঁ টেরাবক্সে 1024 জিবি আপনি ফ্রি পাইতেছেন। এখানে তো 15 জিবি, ওখানে 1024 জিবি পাবেন। নেট লাগে, হ্যাঁ। ঠিক আছে, আপনার ডাটা ওরা সেভ করবে। তো এখন হচ্ছে দেখেন এই যে ড্রাইভ, এই যে গুগল ড্রাইভ কই গেল এইটা, তাই না? এখানে হচ্ছে আপনি সবগুলো এভাবে সেভ করতে পারেন। এখন গুগল, হ্যাঁ জিমেলে অবশ্যই স্পেস আছে। এই যে দেখেন জিমেল, জিমেল টিমেল সব কিছু মিলেই ড্রাইভ। ঠিক আছে, এই যে টোটাল ড্রাইভে 15 জিবির মধ্যে 8 জিবি ইউজ হয়েছে। হ্যাঁ, বুঝি নাই। না, অনলি জিমেইলে না, টোটাল টোটাল ড্রাইভে। সেখানে আপনার বিভিন্ন ভিডিও থাকতে পারে, সেখানে আপনার ওয়ার্ড ফাইল থাকতে পারে, এক্সেল থাকতে পারে, জিমেল থাকতে পারে, অর্থাৎ যত ধরনের কাজ আপনি করছেন সবগুলোতেই কম বেশি কি লাগছে, স্টোরেজ লাগছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আপনাকে এই জায়গাটা ওখান থেকে নিয়েছে। আচ্ছা, তাহলে এতটুকু বুঝছি না? ড্রাইভে কোনো ফাইল যদি আপলোড করি, আমার ড্রাইভে যা যা আছে, এই যে মাই ড্রাইভে ঢুকবেন, শেয়ার উইথ মি, এখান থেকে যদি কোনো আপলোড করেন তখন কি করবেন, এখান থেকে আপলোড করতে পারবেন। এই যে দেখেন যতগুলো ফাইল আছে আর কি। বুঝতে পারছি? এরপর দেখেন এখানে ইনসার্ট ফটো, আবার একটা অপশন আছে। আমরা তো এখান থেকেই ফটো ইনসার্ট করছি, তাই না? এখান থেকে কি করবো, এখান থেকে আমরা পিকচারে এসে আমরা যেই ফটোটা দেবো ওইটাই কিন্তু এখানে ইনসার্ট হয়েছে। আর এই ইনসার্ট ফটো কি, এটা যদি আপনার এমন হয় যে যাকে আপনি মেইলটা পাঠাইতেছেন সে শুধু আপনার ছবিটা দেখবে, সে ডাউনলোড করবে না। বুঝতে পারছি? তখন আপনি এখান থেকে এই ইনসার্ট ফটোতে গিয়ে আপনি ফটোটা এখান থেকে আপলোড করে দেবেন। এই যে এখান থেকে ফটোটা শুধু আপলোড হবে, তার ডাউনলোড করতে কিন্তু কষ্ট হবে। ঠিক আছে, এখানে ক্লিক করে তারপরে ডাউনলোড একটা অপশন আসবে, সেখান থেকে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, তারপর দেখতে পারবে, এখান থেকে ডাউনলোড করা যায়। কিন্তু এই সিস্টেমটাই মূলত তৈরি হয়েছে যে আপনার ছবিটা যখন আপনি শুধু শো করতে চান, ঠিক আছে। আর যদি এমন হয় যে না, আমি একটা আপনাকে ছবি পাঠাইছি, ছবি যেটা হোক সেটা আপনি ডাউনলোড করে দেখবেন, আগে দেখার দরকার নেই, তাই না? তাহলে আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করে আপনি দেখতে পাবেন। সেই ক্ষেত্রে আপনি এভাবে পাঠাবেন অ্যাটাচ ফাইল থেকে। ওকে, এরপর আমরা আরেকটা জিনিস শিখবো যে ইনসার্ট সিগনেচার। ওকে, সিগনেচার পাশে এটা 3 ডট, মানে ওখানে বাড়তি কিছু অপশন আছে। ও এটা হচ্ছে লক করা। ঠিক আছে, আপনি যদি মেলটা লক করে দিতে চান তখন এইভাবে লক করতে পারবেন এখান থেকে।
ঠিক আছে, যে কয়দিনের জন্য লক করবেন, এখানে রিকোয়ার্ড পাসওয়ার্ড কিভাবে। না, হতে পারে না যে আপনার মেলটা শুধু ওই ব্যক্তি দেখবে। মনে করেন আপনি আমার এখানে পাঠাইছেন, ঠিক আছে, এই কম্পিউটার তো অনেকে ইউজ করে, তো আপনি চাইতেছেন শুধু আমি যেন দেখি, তখন একটা পাসকোড দিলেন আর আমাকে ওই পাসকোডটা বলে দিলেন আপনি, তখন আমি ওই পাসকোড দিয়ে ঢুকলাম, বুঝতে পারছি। তো তখন হচ্ছে আমরা এইভাবে পাসকোড দেবো, লক করে দেবো, অর্থাৎ পাবলিক পিসি ইউজ করার সময় তখন দরকার। তবে সিগনেচার কি বলতে পারবেন? হ্যাঁ, সেই সিগনেচার কি? এই যে দেখেন, প্রত্যেকটা মেইলের শেষে যদি এইভাবে যায় যে কাইন্ড রিগার্স, এখানে আপনি আপনার মতো মেইল লিখবেন, এখানে যা যা লেখার লিখবেন। নিচে যদি এরকম থাকে যে কাইন্ড রিগার্স কে, ছবিটা দেয়া আছে প্রতিষ্ঠানের, ছবি নামটা দেয়া আছে, প্রতিষ্ঠানের নাম, লোকেশন দেয়া আছে, হ্যাঁ, এটাকে সিগনেচার বলে ইমেল লেখা, ঠিক আছে। এখানে আপনি এই যে ফেসবুকের লিঙ্কটা এখানে দেয়া আছে, ক্লিক করলে ফেসবুকে ঢুকবেন প্রতিষ্ঠানের, ঠিক আছে। এখানে আপনি ইউটিউব বলেন, জিমেল বলেন, টেলিগ্রাম, ওয়েবসাইট, মোবাইল নাম্বার, ইমেল, ঠিক আছে, সব কিছু এখানে কি করতেছেন, পাইতেছেন। এইটাকে মূলত কি বলা হয়, জিমেল সিগনেচার, বুঝতে পারছি। তো এরকম কিন্তু আমরা জিমেল সিগনেচার বানাইতে পারবো খুব শর্টকাটের মধ্যে, জাস্ট থার্ড পার্সি কিছু ওয়েবসাইট ব্যবহার করব, ওখান থেকে আমরা বানাইতে পারবো, ঠিক আছে। আমরা একটু দেখি এটা চাহিদা কেমন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে চাহিদা কেমন, ঠিক আছে। ফ্রিল্যান্সিং একটা ওয়েবসাইটের নাম বলেন। ও, ওইসবের আর ভ্যালু নাই এখন। ফাইবারে ঢুকছেন কখনো? আপওয়ার্কে, আচ্ছা, ফাইবারে ঢুকে আমরা শুধু, ঠিক আছে, ফাইবারে ঢুকে আমরা ইমেল সিগনেচার লিখে সার্চ দেই, ইমেল সিগনেচার। এই যে দেখেন কি সুন্দর সুন্দর সিগনেচার বানাইছে, তাই না? আমরা যেভাবে বানাইছি সেরকম না এগুলো, এগুলো, ঠিক আছে। এবং ওদের ইনকাম কেমন, এই যে $25 থেকে ইনকাম হয়, তাই তো, $25, $30, হ্যাঁ, $45, এগুলো অবশ্যই HTML ইউজ করেছে। আমরা তো আর HTML ইউজ করবো না, এই জাতীয় সিগনেচারগুলো বানাবো 10টা, তাও মনে করেন হাজার হাজার। কোথায় যাবে? হ্যাঁ, হুম, সেটা, হ্যাঁ, জিমেলে সেভ, এই যে আমার জিমেলে সেভ করে আছে অনেকগুলো সিগনেচার, আমি 2 নম্বর দিলাম, এইটা আসছে। এগুলো আমি প্রত্যেকটা ক্লাসে যখন দেখাইছি তখন এইগুলো অ্যাড করছি, আজকেও আপনাদের জন্য একটা অ্যাড করে দেখাবো। এই একটা দেখেন, এই যে সিগনেচার নর্মাল ইউজ করছিলাম, ঠিক আছে। এগুলো সব আমরা ওই এক জায়গা দিয়ে বানাইছি, আমি দেখাবো সেটা, ঠিক আছে। তাহলে এইগুলো হয় কি, যদি এখানে ডিফল্ট সেট করা থাকে যে প্রত্যেকটা মেইলে কি অটোমেটিক্যালি সিগনেচারটা যাবে, এটাও সেট করা অপশন এখানে আছে, সেটাও দেখাবো। তাহলে কি হবে, প্রত্যেকটা মেইল যখন আপনি পাঠাবেন অটোমেটিক্যালি এই সিগনেচারটা চলে আসবে। হ্যাঁ, পারবেন, সেটা আজকে আপনার হোমওয়ার্কও থাকবে, ঠিক আছে। হ্যাঁ, সেটা হোমওয়ার্কও থাকবে, আমি দেখাই দেবো। তো আমরা আসলে একটু দেখি যে এটা ডিমান্ডটা কেমন, বুঝছি। ফার্স্টে এটা দেখেন 1000 রিভিউ দিয়েছে এই লোকের, এবং লেভেল 2 সেলার উনি, ঠিক আছে। 9টা অর্ডার এখন পর্যন্ত ওনার হাতে আছে। সর্বনিম্ন উনি $15 থেকে শুরু করে, $25 যায়। ইমরান সাইদ, না, মনে হইতেছে পাকিস্তানি, ঠিক আছে। এখানে ওনার বিস্তারিত, এই যে পাকিস্তান দেখেন, বাংলাদেশি ওরকম আছে অনেক, ঠিক আছে। এই যে উনি জয়েন করছে কত সালে, বহুত আগে, যদিও 2 দিনে ডেলিভারি দেবে। বেসিক এটা 1 দিনে ডেলিভারি দিয়ে $15 নিয়ে যাবে, ঠিক আছে। 1 দিনের মধ্যে 1500 টাকা ইনকাম করে ফেলবে, বুঝছি। এই যে এই জাতীয় ভ্যালু আছে আর কি, ডিমান্ড আছে। এই জাতীয় এগুলো আমরা তৈরি করব, ঠিক আছে, একটা তৈরি করে দেখাবো। এই যে সিগনেচারগুলো, এই যে সিগনেচার, বুঝছি, এই যে সিগনেচার এগুলো, ওকে। তাহলে আমরা মূলত একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে সিগনেচার তৈরি করব। জিমেল সিগনেচার লিখে সার্চ দিলেই পাবেন। এই ওয়েবসাইটটা ঢুকবেন নরমালি, ঠিক আছে, gim.io, হ্যাঁ, gim.io, বুঝতে পারছি, gim.io। আচ্ছা, অন্যগুলো দিয়েও পারবেন, তবে আমি নরমালি যখন দেখাই এটা দিয়েই দেখাই, ঠিক আছে। এই যে দেখেন, ক্রিয়েট ইউর ফ্রি ইমেল সিগনেচার, আপনাকে খুঁজে বের করতে হবে যে আমি কোথায় ঢুকবো। এখান থেকে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করতে পারেন,
নিউ সিগনেচার। আপনাকে অ্যাকাউন্ট খোলা ছাড়া একটা সিগনেচার তৈরি করতে দেবে, বুঝছি। নিউ সিগনেচার ক্লিক করলাম। এরপর অনেকগুলো লেআউট আছে, লেআউট কিন্তু ওরা সাজাই দিয়েছে। আমরা এখান থেকে এইটা, আচ্ছা 3 নম্বরটা আসলাম। কোনটা? এইটা, আচ্ছা দিলাম এটা, ঠিক আছে। এখান থেকে আমাদের ছবি চেঞ্জ করতে হবে, রিমুভ করে দিলাম। চুজ অ্যান ইমেজ, লোকাল ফটো। ছবি কই? ছবি তো নাই আমার কাছে। হ্যাঁ, আমার কাছে তো ছবি নাই। এটা দেব, এটা দিলাম। হ্যাঁ, এই যে ডান। সাইজ বড় আসছে তো এখান থেকে স্কেল ছোট করে দেব। আবার ওই যে কর্নার এরকম বাঁকা করা ছিল না, ওইটা আপনি বাঁকা করতে পারতেন যদি আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড সাদা না থাকতো, তাইলেই বোঝা যেত। বুঝছেন, আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা করা না ছবির, এই জন্য বোঝা যাইতেছে না। কিন্তু আমাদের আগে কি ছিল, এরকম ছবির চারপাশে এরকম বাঁকা ছিল না? খেয়াল করেন না আপনি? ছবিটা যখন আমরা নিয়েছি লেআউটটা, এই যে এই ছবির চারপাশে এভাবে করে বাঁকা ছিল না? তো ওটা আপনি যদি ইয়েটা না নিতেন, হ্যাঁ অন্য একটা ছবিতে সেখানেও আপনি পারবেন। একটা ছবি নিয়ে এই যে কর্নারটা কার্ভ করে দেবেন, কর্নারটা গোল হয়ে যাবে তখন আর কি, বুঝছেন। এই যে আপনাদের আরেকটা ছবি নিয়ে দেখাই তাইলে। এই যে এইটা নেই না, এইটা নিলাম, ডান। স্কেলটা কমাই দেবেন, ছবির সাইজ ছোট হবে। এই যে কর্নার কার্ভ করবেন, কর্নার কার্ভ করলে কর্নারটা বাঁকা হবে, মানে প্রোফাইল পিকচারের মতো হবে। ওটা দেওয়া ছিল মনে হয়, কি দেওয়া ছিল বলতে পারি না, বুঝছেন। এই এখানে কর্নার অপশনটা চালু করা আছে, এটা দিবেন। বাঁকা করে দেবেন। কি স্টার শেপের ছবি বানায় নিতে পারেন, হ্যাঁ। একটা ছবি বানাই ব্যাকগ্রাউন্ডটা সাদা দিবেন। হ্যাঁ হ্যাঁ, কোর্টের সামনে ফটোশপ, ফটোশপে যাইতে হবে, হ্যাঁ ফটোশপ দিয়েও পারবেন, ফটোশপের বাইরেও পারবেন, সিস্টেম আছে। আমরা পাওয়ার পয়েন্ট শিখি না, আপনি মাইক্রোসফট ওয়ার্ড দিয়েও পারবেন ওগুলো, ঠিক আছে, দিলেই হয়ে যাবে, হ্যাঁ ওগুলো খুব ইজি। আচ্ছা এরপর এখান থেকে নাম চেঞ্জ করবেন। এখান থেকে মনে করেন আপনার নাম কি দেবো বলেন? নিহাল দেব, দিলাম নিহাল, শুধু নিহালই দিলাম, ঠিক আছে, ডান। প্রজেক্ট ম্যানেজার, আপনি এখান থেকে পজিশন আপনারটা দিবেন, ঠিক আছে। ফ্লেম ট্রি, এটা কোম্পানির নাম, হ্যাঁ 7 নং সিস্টেম দেন। সিস্টেমস, ওকে। এরপর এইখানে যখন আইকনগুলো দেবেন, ফেসবুকের এইখানে দেখেন, ফেসবুক এখান থেকে চেঞ্জও করতে পারবেন, ফেসবুকের পরিবর্তে হ্যাঁ পাইছি। তবে ফেসবুকের পরিবর্তে আপনি মেসেঞ্জার দিতে চান ফার্স্টে, এখান থেকে দিতে পারবেন, বুঝছি। আপনি অন্য, হ্যাঁ আইকন স্টাইল না, এগুলো আবার ট্রায়াল ভার্সন, এগুলো আপনার দেবে না লক করা, বুঝছেন। এখানে আবার টাকা লাগবে ওটা নিতে, ওকে। গুগলের আপনি আইকন দেবেন, আপনি অন্য যে কোনো একটা আইকন দেন, এখানে বহুত আইকন আছে, ইনস্টাগ্রাম আছে, ঠিক আছে, সব আইকন আছে। লিঙ্কডইন দেন, এখান থেকে আছে লিঙ্কডইন, এখান থেকে এটা আবার ফেসবুক দেন, বা টুইটার আছে টুইটার দেন, ইনস্টাগ্রাম, ওই তো টুইটার লেখা, এটা তো আসলে আগের তৈরি করা, জন্য ওইভাবে। পিন্টারেস্ট, লিঙ্কডইন এখানে দেওয়াই ছিল। আবার এগুলো ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করে দেবেন, আইকন জেনারেটর নাম দিয়ে দেবেন, তাহলে দেখবেন ওইটা নাই, বুঝছেন। হ্যাঁ টিকটক এখানে বসাবেন, এই যে ওয়েবসাইটের পরিবর্তে টিকটক লেখা আছে, এখানে পাবেন অবশ্যই টিকটক, এই যে টিকটক, এই যে অ্যাকাউন্ট, বুঝছেন। আবার এই যে অ্যাকাউন্টে যখন দিলেন সিলেক্ট করে, এটা আবার টিকটকের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, অ্যাকাউন্টের লিঙ্ক, ঠিক আছে। টিকটক, tiktok.com না, স্ল্যাশ দিয়ে আপনার অ্যাকাউন্টের নামটা দিবেন। লিঙ্কডইনে যখন আসবেন, লিঙ্কডইনে অ্যাকাউন্ট এই যে হাইপার লিঙ্কের মধ্যে দিয়ে দেবেন প্রত্যেকটা, হ্যাঁ অ্যাকাউন্ট দিয়ে, অ্যাকাউন্ট এখানে লগ ইন করবেন। এই যে উপরে যেটা আসবে, যেমন এখানে জিমেইলের এই যে উপরে যেটা আসবে, ঠিক আছে। ফেসবুকে ঢুকবেন, ফেসবুকে ঢোকার পর এখানে যে লিঙ্কটা আসবে ওইটাই দিয়ে দেবেন, বুঝতে পারছি।
এই যে তারপরে এখানে আপনি যদি এখানে ফোন নাম্বার দেন, মোবাইল লিখবেন, লিখে দিবেন, মোবাইল নাম্বারটা লিখে দিবেন 01, যা যা লেখার এখান থেকে লিখবেন। এখান থেকে ইমেলটা লিখবেন, ঠিক আছে। এখান থেকে লিখবেন আপনার অফিসের অ্যাড্রেসটা, সবগুলো এখান থেকে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর ইনস্টল ইওর সিগনেচার, ঠিক আছে। ইনস্টল ইওর সিগনেচার দিলাম। ক্লিক হিয়ার টু কপি ইওর সিগনেচার, এখান থেকে ক্লিক করব। ক্লিক করলে কি সিগনেচারটা অলরেডি কপি হয়েছে, আমার ক্লিপবোর্ডে কি হয়েছে, কপি হয়েছে, ঠিক আছে। এখন আমি এখান থেকে এসে এখানে পেস্ট করব। কোথায়, এই যে দেখেন সেটিংস অপশন, ঠিক আছে। কোথায় সেটিংস অপশনটা, ডান সাইডে উপরে। ওকে, সেটিংস অপশনে আসবো, সি অল সেটিংস। এই যে জেনারেলের ভিতরেই আমাদের একটু নিচের দিকে আসবো। আসার পরে এই যে দেখেন সিগনেচার অনেকগুলো অ্যাড করা, তাই তো। ক্রিয়েট নিউ, এটা কি নামে দেবো, আপনার নামেই দেই, নেহালে দেই, ঠিক আছে। ক্রিয়েট। এখন এইখানে আমাদের পেস্ট করতে হবে। আমরা কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারি, রাইট বাটনে ক্লিক করলে পেস্ট অপশন পাবো, বুঝছি। এই যে গেট ইউর সিগনেচার, এইখানে ওদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এই যে লিঙ্কটা অ্যাড করা। আমরা এই জিনিসটাকে আমরা এখন ডিলিট করে দেবো। ওইখান থেকে ডিলিট করতে কিন্তু পারতাম না, ঠিক আছে। এইখান থেকে আমাদের এটা ডিলিট করার কোনো অপশন দিবে না ওরা, তাইলেই ও হচ্ছে কি চাবে, এখানে টাকা চাবে, বুঝছেন। এখন এখানে এসে রিমুভ করে দেবো। এরপর দেখেন এই যে প্রত্যেক ফর নিউ ইমেলস ইউজ, প্রত্যেকটা নতুন নতুন ইমেলে যদি চাই যে আমার এইটা আসবে, তখন কি হবে, তখন প্রত্যেকটা নতুন ইমেল আপনি এই যে কম্পোজিশনে ক্লিক করার পর নতুন যে মেলটা আসবে যেখানে লিখবো, সেইখানেই আমার কি প্রত্যেকবার এই যে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। আমরা এটা সিলেক্ট করে দেই আপাতত। সিলেক্ট করে সবসময় সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। আমি ভিতরে যে কোনো সেটিংস করি না কেন, শুধু এইটা না, এর বাইরেও আমাদের অনেক ধরনের সেটিংস আছে। তো যেটাই আমি করি না কেন, কি করতে হবে আমাকে শেষমেশ, সেভ চেঞ্জেস। মেইল ইউজ করে, হ্যাঁ আপনি ফোনে নিতে পারেন, আপনি যে মেইলে পাঠাবেন, মেইলে পাঠাইতে পারেন। আর বাসায় কম্পিউটার থাকলে তো কেবল দিয়ে নিতে পারেন, অ্যাটাচ ফাইল দিবেন। ডাউনলোড করতে হলে অ্যাটাচ ফাইল দিবেন। এই যে অটোমেটিক আসছে দেখেন। আপনি যদি এমন হয় যে আপনার বাসার কম্পিউটার, তাহলে তো অনেক ওয়ে আছে। আপনার ফোনের কেবলটা খুললে কেবলটা কম্পিউটারের সাথে কানেক্ট দেবেন, ফোনের চার্জারের যে কেবলটা, টাইপ সি টু ইউএসবি, ইউএসবি নাই ওটায় কেন, এক মাথায় ইউএসবি নাই আপনারটায়, তাহলে ইউএসবি টু টাইপ সি যদি থাকে সেগুলো একটা লাগবে আপনার, ঠিক আছে। ওইরকম ম্যানেজ করে নিতে হবে, কেবল দিয়ে কানেক্ট করতে পারলেই হবে। সেটা যদি না হয়, আপনি ফোনে যেই মেলটা লগ ইন করে রাখবেন, কম্পিউটারে সেইটা লগ ইন করে রাখবেন। এরপর ফোনের ড্রাইভে যদি আপনি একটা ছবি আপলোড দেন, সেটা কম্পিউটার ড্রাইভে অটো আপলোড হবে না। হ্যাঁ হ্যাঁ, পাঠাবেন তাও হবে। যতগুলো ওয়ে আছে, হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নিতে পারেন কম্পিউটারে, সেখানে পাঠাইতে পারেন। আপনার হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার দিয়ে আপনাকেই পাঠাবেন, ঠিক আছে। এই তো, তাহলে এখানে দেখেন এই যে আসছে আমাদের মেল। আবার এতটুকু কাটতে দেবেন, এটা কাটতে পারেন। ভিতরে যদি কোনো কিছু কাটতে মন চায় তাও এখান থেকে কাটতে পারেন, বুঝছি। যে কোনো জিনিস ডিলিট করার অপশন এখানে আছে, ওকে। আবার আপনি এখান থেকে এটা চেঞ্জ করে দেন যে অটো থাকবে না। এখানে আসেন, দেখেন এখন কিন্তু অটো আসবে না, বুঝছেন সিগনেচারের বিষয়টা। আপনি কি বুঝছেন ভাই, মোটামুটি, নাকি মাথার উপর দিয়ে গেছে, কপি হয়ে গেছে? তাইলে আপনার দায়িত্ব হচ্ছে ভাইকে এখন ঠিক করানো, মানে আজকে না, আপনি কালকে যখন আসবেন, ঠিক আছে, যখন ফ্রি থাকবেন যে টাইমটা। এইটা আমি তাড়াহুড়ো করে গেছি কেন, কারণ এগুলো হচ্ছে আমাদের ভাই কোর্সের পার্টও না। এগুলো আমি দেখাই এমনিতে, মেল যখন পড়াই সাথে সাথে দেখাই, ইন্টারেস্টিং একটা বিষয় এই জন্য দেখাই। তো আপনি হচ্ছে ভাইরে এটা একটু শিখিয়ে দেবেন, বুঝছেন। আপনি যখন করবেন, এখানে বসে বসে করবেন, তখন ভাইরে শিখিয়ে দেবেন, ওকে। এটা আপনার দায়িত্ব, তা তো বানাবেনই, ঠিক আছে। আপনার নিজের